আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা এই যে বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, এই বার্ষিক পরীক্ষার ইংরাজি সাবজেক্টের প্রশ্নটা কেমন হবে সেটাই আজকে আমাদের ভিডিওর মূল বিষয়। এখানে দেখো, স্যাম্পল কোয়েশ্চেন ফর দ্য রিটেন টেস্ট অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড ফরম্যাট, মানে যেইভাবে তোমাদের প্রশ্ন দেওয়া হবে সেইভাবেই এখানে একটা প্রশ্ন রয়েছে রিটেন পরীক্ষার জন্য। অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024, মানে বার্ষিক সমষ্টি মূল্যায়ন 2024। স্যাম্পল কোয়েশ্চেন বিষয় সাবজেক্ট ইংলিশ, ক্লাস 8। এবং এই প্রশ্নে তোমাদের সময় দেওয়া হবে 3 ঘন্টা, 3 আওয়ার্স, মানে 3 ঘন্টা। এবং মার্ক হচ্ছে 100, মানে 100 মার্কের রিটেন পরীক্ষা তোমাদের দিতে হবে। পার্ট থাকবে 3টা। প্রথমে দেখো পার্ট এ। পার্ট এতে রয়েছে মানে রিডিং অংশ। এখানে তোমাদের কাজটা দেখো কি কি থাকবে। 1 নম্বরে বলা হবে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, মানে এখানে একটা গল্প থাকবে, সেটা পড়তে হবে এবং প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এখানে দেখো একটা গল্প রয়েছে, দ্য ওয়াইজ মার্চেন্ট অ্যান্ড দ্য গোল্ডেন গ্রেইন। তো এখানে যেটাই থাকুক না কেন এইটাই থাকবে এমন না, এটা কিন্তু থাকবে না, জাস্ট তোমাদেরকে দেখানো হচ্ছে যে এইভাবে থাকবে। তো তোমরা এটা পড়বা। পড়ার পরে এখানে দেখো তোমাদের প্রশ্নগুলো রয়েছে, যে যে কাজগুলো রয়েছে সবই করতে হবে। এ নম্বরে রয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, মানে MCQ। এখানে একটা প্রশ্ন রয়েছে এবং এখানে 4টা অপশন রয়েছে, এর মধ্যে থেকে যেইটা বেস্ট অ্যান্সার, সব থেকে ভালো উত্তর, সেইটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এইভাবে 5টা করতে হবে, প্রতিটার জন্য 1 মার্ক। তার মানে তোমরা এখান থেকে কিন্তু 5 মার্ক পেয়ে যাচ্ছ। এরপরে দেখো এই যে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5টা। পরবর্তীতে বিতে বলা হচ্ছে রাইট অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এবারে এখানে তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য 2 মার্ক করে পাবা, মোট 10 মার্ক। ঠিক আছে, তার মানে খুব ভালোভাবে কিন্তু তোমাদের প্রথমে ওই উপরের প্যাসেজটা পড়তে হবে এবং মনে রাখবে এখানে প্রশ্নটা যেই টেন্সে করা হবে উত্তরটাও কিন্তু তোমাদের সেই টেন্সেই দেওয়া হবে, মানে দিতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করবা। পরবর্তীতে 2 নম্বরে দেখো কি থাকবে। 2 নম্বরে বলা হবে রিড দ্য টেক্সট অ্যাবাউট আ পিসফুল মর্নিং অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটা টেক্সট থাকবে, যেমন এখানে রয়েছে, মানে বলা হচ্ছে যে টেক্সটটি পড়ো, যেই টেক্সটটি অ্যাবাউট আ পিসফুল মর্নিং, একটি শান্তিপূর্ণ সকালের টেক্সট এখানে রয়েছে, পড়তে হবে, তারপরে উত্তরগুলা করতে হবে। তো তোমরা এখানে যেটা থাকবে সেটা সুন্দরভাবে পড়বা। পড়ার পরে এখানে দেখো এতে বলা হবে রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস। এখানে কিছু স্টেটমেন্ট মানে বক্তব্য থাকবে, বিবৃতি থাকবে, সেইগুলা সত্য নাকি মিথ্যা সেটা তোমাদের বলতে হবে, অর্থাৎ ট্রু ফলস করতে হবে। যদি সত্য হয় দেখো ইফ ফলস, যদি এই স্টেটমেন্টগুলা ফলস হয় তাহলে গিভ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিকটা তোমাদের লিখতে হবে। আর যদি ট্রু হয় শুধু ট্রু লিখলেই হবে। অবশ্যই তোমরা আশা করি এগুলা জানো, যেহেতু এর আগে তোমরা অলরেডি করেছো, ক্লাস 5-এ কিন্তু তোমরা এভাবে করেছো। তো এখানে দেখো আবার 6-এও কিন্তু তোমরা এভাবে করেছো। ঠিক আছে, সুতরাং তোমরা অবশ্যই এটা বুঝতে পারবা। বিতে দেখো রিড দ্য টেক্সট এগেইন, এই টেক্সটটা আবার পড়ো, মানে এই যে টেক্সট, এই টেক্সটটা তোমাদের আবার পড়তে হবে। অ্যান্ড ম্যাচ দ্য থিংস ইন কলাম এ উইথ দেওয়ার ক্যারেক্টারিস্টিক্স ইন কলাম বি, মানে কলাম এ এখানে কিছু ওয়ার্ড বা ফ্রেজ থাকবে এবং এইটার সাথে মিল করতে হবে। ঠিক আছে, এখানে যেটা থাকবে সেটা কিন্তু পাশাপাশি হুবহু সঠিক দেওয়া নাই। ঠিক আছে, তোমাদের কি করতে হবে, মিল করে লিখতে হবে, তার মানে টেবিল। কিভাবে করতে হয় অবশ্যই তোমরা এটা জানো, সুতরাং এইটা তোমাদের সুন্দরভাবে করতে হবে। ঠিক আছে, পরবর্তীতে দেখো সিতে বলা হবে রিড দ্য টেক্সট এগেইন। আচ্ছা, তোমাদের যদি এই প্রশ্নের উত্তর প্রয়োজন হয়, যদি মনে হয় যে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলা তোমাদের দরকার, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ইনশাল্লাহ পরবর্তীতে আমি এই প্রশ্নটার উত্তর তোমাদের সামনে প্রেজেন্ট করব। সুতরাং কিভাবে তোমরা উত্তরগুলো লিখবা সে সম্পর্কেও যদি তোমাদের জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। এবং এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই
আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবা। এছাড়াও আমার আরেকটা চ্যানেল রয়েছে ES360 কিডস নামে, তোমরা আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবা এবং ফেসবুকে পেজ রয়েছে এই চ্যানেলের নামেই, অর্থাৎ এসেনশিয়াল স্টাডি 360 নামে। তোমরা চাইলে পেজ থেকেও ভিডিওগুলো দেখতে পারো, সুতরাং পেজটিও তোমরা ফলো করে রাখতে পারো। এছাড়াও আমাদের গ্রুপও রয়েছে, তোমরা চাইলে আমাদের গ্রুপও যোগদান করতে পারো। তো দেখো এরপরে সিতে রিড দ্য টেক্সট এগেইন, টেক্সটটা আবার পড়তে হবে, অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস। এরপরে ওই টেক্সটের, অর্থাৎ এখানে যে টেক্সটটা থাকবে এই টেক্সটের সামারি তোমাদেরকে লিখতে হবে। বলা হচ্ছে কি, দেখো এখানে ইন ইউর ওন ওয়ার্ডস মানে তোমার নিজের মতো করে নিজের শব্দ দিয়ে ওই টেক্সটের সামারি তোমাদেরকে লিখতে হবে। সামারি মানে সারাংশ, মানে টেক্সটে কি বোঝানো হচ্ছে সেইটা তোমরা তোমাদের মতো করে লিখবা। সামারি লেখা কিন্তু খুবই সহজ একটা বিষয়। এরপরে দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশনড ইন রাইটিং ইউর সামারি, এবং তোমার সামারিতে যে সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করতে হবে সেটা এখানে দেখো একটু বলে দেওয়া হবে। তো কি কি থাকবে দেখো, ফোকাস অন মেইন আইডিয়া, মানে ওই টেক্সটের প্রধান যে আইডিয়া বা ধারণা সেটাকে তুলে ধরতে হবে, সেটার প্রতি ফোকাস করতে হবে। এরপরে ইউজ অফ ওন ওয়ার্ডস, তোমার নিজের শব্দ ব্যবহার করতে হবে। কিপ ইট ব্রিফ, এটা সংক্ষেপে রাখতে হবে, সামারি কিন্তু সবসময় ছোট হয়। এরপরে মেইনটেইনিং দ্য অরিজিনাল মিনিং, এবং তোমাদের অরিজিনাল যে মিনিং সেটা মেইনটেইন করতে হবে, মানে ওইখানে যেটা বোঝানো হচ্ছে সেটাই লিখবা, কিন্তু তোমরা তোমাদের নিজের মতো করে লিখবা, এবং এইটার জন্য তোমরা 5 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বরে বলা হবে যে হিয়ার ইজ আ পার্ট অফ দ্য পোয়েম। এখানে কবিতার একটা অংশ দেওয়া থাকবে, সেই কবিতা হতে পারে যে কোনো কবিতা। যেমন এখানে রয়েছে ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, এবং এই কবিতাটা লিখেছে পার্সি বেশি শেলি, সংক্ষেপে বলা হয় PB শেলি। ঠিক আছে। এই কবি একজন মানে অল্প বয়সে মারা যান, এবং তিনি ছিলেন একজন বিখ্যাত নাস্তিক। ঠিক আছে। সে বলতো যে আনসিং ইজ নাথিং, মানে যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। বিখ্যাত একজন নাস্তিক কবি, তার লেখা একটা কবিতা ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড। তো এখানে যেই কবিতাটাই থাকবে সেই কবিতাটা তোমাদের পড়তে হবে। তো বলা হচ্ছে এরপরে রিড ইট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেটাফোর্স, তোমাদের এইটা পড়তে হবে, তারপরে এখানকার যে মেটাফোর্স সেগুলো শনাক্তকরণ করতে হবে। ইউজড ইন দ্য পোয়েম, যেটা কবিতাতে ব্যবহার করা হয়েছে, মানে এই কবিতায় যে মেটাফোর ব্যবহার করা হবে সেটা তোমরা কি করবা, আইডেন্টিফাই করবা। ইউজ দ্য ফলোয়িং টেবিল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, এবং এই কাজটি করার জন্য একটা টেবিল থাকবে সেইটা তোমরা ব্যবহার করবা। ঠিক আছে। তো প্রথমে তোমরা এই কবিতাটা পড়বা, এই কবিতাটা যেখানে যেটা থাকবে সেটা পড়বা। তারপরে এইখানে দেখো বলা হচ্ছে লাইন অফ দ্য পোয়েম, মানে এই কবিতার লাইন তুলতে হবে, এবং কম্পেয়ার পারসন অর থিঙ্ক, এবং এই লাইন দ্বারা কার সাথে তুলনা করা হচ্ছে। যেহেতু তোমরা মেটাফোর আইডেন্টিফাই করতেছো, মেটাফোর কি আসলে একটা জিনিসের সাথে অন্য একটা জিনিসের তুলনা, এবং এই তুলনা করতে গিয়ে যদি লাইক অথবা অ্যাজ ব্যবহার করা না হয় তার মানে সেখানে মেটাফোর ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। আর যদি লাইক অথবা অ্যাজ ব্যবহৃত হয় তার মানে সেখানে সিমিলির ব্যবহার হয়েছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি, যেমন আমি একটা উদাহরণ দিই, আমি বললাম শি ইজ অ্যাজ বিজি অ্যাজ বিজ, মানে সে মৌমাছির মতো ব্যস্ত। আবার আমি বললাম শি ইজ বিজ, মানে কি সে হয় মৌমাছি, তার মানে মৌমাছি বলতে মৌমাছির মতো সে ব্যস্ত। এইভাবে যদি লাইক অথবা অ্যাজ ব্যবহৃত না হয় তার মানে সেখানে তোমাদের কি ব্যবহার করা হয়েছে, মেটাফোর। তো ওই কবিতার যে লাইনে মেটাফোর ব্যবহার করা হবে তোমরা এখানে লিখতে হবে, 5টা লাইন লিখতে হবে। এরপরে কাদের সাথে তুলনা করা হচ্ছে সেটা তোমরা এখানে লিখবা, তারপরে মেটাফোরটা লিখবা কম্পেয়ার টু মেটাফোর। এরপরে রিজন টু ইউজ দ্য মেটাফোর্স, মেটাফোরের ব্যবহারের কারণটা এখানে লিখতে হবে। ঠিক আছে। এইভাবে করে তোমাদের খাতার উপরে কিন্তু লিখতে হবে। তো তোমরা এখান থেকে কত মার্ক তাহলে পেয়ে গেলে দেখো, এই যে এখানে পেয়ে গেলে তোমরা 10 মার্কস অর্থাৎ 10 মার্ক। এরপরে এখানে তোমরা পেয়ে যাচ্ছ 5, তার মানে 10 আর 5 কত হলো 15। এরপরে তোমরা এখানে পাচ্ছ 5, কত হলো 20। ঠিক আছে, 20 মার্ক। এরপরে তোমরা এখানে পাচ্ছ 5, কত হলো 25।
এই 25 মার্ক কিন্তু তোমরা পেয়ে গেলে, ঠিক আছে। তারপরে এই যে এখানে পাবা তোমরা 10, 35 আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ 5, 40 মার্ক। পার্ট এতে তোমরা 40 মার্ক খুব ইজিলি কিন্তু এভাবে পেতে পারো। এরপরে আসবে পার্ট বি অর্থাৎ গ্রামার পার্ট। এখানে থাকবে 30 মার্কস, 30 মার্ক। 30 মার্কের গ্রামার তোমাদেরকে দেওয়া হবে। এখানে যে গ্রামারগুলো থাকবে খুবই সিম্পল, একেবারে সহজ গ্রামার। তোমরা যদি একটু ভালোভাবে আইডেন্টিফাই করে নিতে পারো তাহলে খুব ইজিলি অ্যান্সারগুলো করতে পারবে। তো দেখো এখানে 4 নম্বরে বলা হবে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই 5 কোহেসিভ ডিভাইসেস। এখানে যে প্যাসেজটা থাকবে সেইটা তোমরা ভালোভাবে পড়াশোনা করবা। পড়ার পরে 5টা কোহেসিভ ডিভাইস তোমাদের আইডেন্টিফাই করতে হবে। কোহেসিভ ডিভাইস নিয়ে তোমাদের এই ইংরাজি বইয়ে কিন্তু একটা টেক্সট রয়েছে, তোমরা অবশ্যই টেক্সটটা পড়বা এবং সেইটা নিয়ে আমার ভিডিও রয়েছে। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে কোহেসিভ ডিভাইস কি খুবই সিম্পলভাবে তোমরা বুঝতে পারবা। তো এই যে ইউজড ইন দ্য টেক্সট, এই টেক্সটে যে সমস্ত কোহেসিভ ডিভাইস ব্যবহৃত হয়েছে তার মধ্যে থেকে 5টা শনাক্তকরণ করতে হবে। অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপোজ অফ ইউজিং দেম ইন দ্য সেন্টেন্সেস। এবং এই সেন্টেন্সগুলোতে তাদের ব্যবহারের পারপোজ মানে উদ্দেশ্য কি সেটা বিশ্লেষণ করতে হবে। এরপরে ইউজ দ্য টেবিল বিলো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। এই কাজটি করার জন্য এখানে একটা টেবিল থাকবে, সেটা তোমরা ফলো করবা, ঠিক আছে। এবং এই কাজটা করতে পারলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 10 মার্কস মানে 10 মার্ক। তো এখানে দেখো কোহেসিভ ডিভাইস এখানে লিখবা। এরপরে পারপোজ অফ ইউজিং ইট, এই কোহেসিভ ডিভাইসের উদ্দেশ্য কি সেটা তোমরা এখানে লিখবা। খুবই সিম্পল, এটা কিন্তু খুবই সিম্পলভাবে তোমরা 10 মার্ক পেয়ে যাবা। এরপরে 5 নম্বরে আসো কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট বাই ইউজিং রাইট ফর্মস অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করে এই যে এখানে যে টেক্সটটা থাকবে এটা তোমাদের কমপ্লিট করতে হবে। খুবই সহজ একটা কাজ, তোমরা টেন্সটা একটু ভালো করে জানলেই মোটামুটি এখান থেকে ইনশাল্লাহ পেরে যাবা। এবং এই রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে একটু প্র্যাকটিস তোমাদের করতে হবে আগে থেকে, তাহলে খুব ইজিলি কিন্তু তোমরা এখান থেকেও 10 মার্ক পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এরপরে আসো 6 নম্বরে। দেখো এখানে বলা হচ্ছে হিয়ার ইজ আ স্টোরি অফ মারিয়া। এখানে কোনো একটা ব্যক্তির মানে স্টোরি থাকতে পারে। তো এখানে বলা হচ্ছে মারিয়ার যে স্টোরি এখানে রয়েছে, দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি। এবং এই স্টোরি বা গল্পে কিছু গ্যাপ রয়েছে। নাও ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাইট ভার্বস, অর্থাৎ জার্ন্ড পার্টিসিপল ইনফিনিটিভ। তো এইগুলা কি তোমরা আশা করি জানো। তো তোমাদের যদি এই যে নন ফাইনাইট ভার্বস নিয়ে ভিডিও দরকার হয়ে থাকে আমাকে একটু কমেন্টে জানাতে পারো। এছাড়াও আমার চ্যানেলে এই ফাইনাইট নন ফাইনাইট ভার্ব নিয়ে অলরেডি ভিডিও রয়েছে, তোমরা যদি সেইটাও দেখো তাও কিন্তু পেরে যাবা। আর যদি তোমাদের মনে হয় যে একটু ভালো করে বুঝতে হবে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানালে ইনশাল্লাহ আমি চেষ্টা করব নন ফাইনাইটস ভার্বের উপরে একটা ক্লাস দেওয়ার জন্য। তো জিরান্ড কি আমি তোমাদেরকে একটু বলি। জিরান্ড হচ্ছে কোন একটা ভার্ব যখন নাউনের কাজ করবে তখন সেটাকে বলা হয় জিরান্ড, ঠিক আছে। ভার্ব যদি নাউনের কাজ করে, ঠিক আছে, ভার্ব যদি নাউনের কাজ করে সেটাকে কি বলা হয়ে থাকে জিরান্ড। আর পার্টিসিপল হচ্ছে কোন একটা ভার্ব যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হবে পার্টিসিপল। উদাহরণ দিই, দেখো আমি যদি তোমাদেরকে বলি যে ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, তাহলে এই যে ওয়াকিং একটা ভার্ব, তার সাথে ওয়াক একটা ভার্ব আইএনজি হয়ে এটা সাবজেক্টের কাজ করছে। তাহলে সাবজেক্টের কাজ যদি কোনো একটা ওয়ার্ড করে সেটা কি নাউন, এবং এই নাউনটা কি হিসেবে আসতেছে ভার্ব থেকে। তার মানে কোনো একটা ভার্ব যদি নাউনের কাজ করে সেটা জেরান্ট, তার মানে ওয়াকিং এখানে জেরান্ট। আর আমি যদি বলি আই স ওয়াকিং বয়, আমি একটা মানে হাঁটতেছে এমন একটা বালককে দেখলাম, তার মানে এই যে দেখো আই স ওয়াকিং বয়, তাহলে বয় একটা কি নাউন, নাউনের আগে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভটা কাজ করছে ভার্ব, মানে কোনো একটা ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করছে, তার মানে এইটা হলো পার্টিসিপল। পার্টিসিপল আবার কয়েকটা প্রকারভেদ রয়েছে। তো এই হচ্ছে মূলত এখানকার দুইটার মধ্যে পার্থক্য। আর ইনফিনিটিভ খুবই সিম্পল, টু প্লাস ভার্ব, ভার্বের ওয়ান ফর্ম, এটা মনে রাখলে আপাতত তোমাদের হয়ে যাবে। তো এটা নিয়ে তোমরা যদি ডিটেলসে ভিডিও চাও তো আমাকে বলতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো এইখানে এই গ্যাপগুলা তোমরা এমন নন ফাইনাইটস ভার্ব দিয়ে পূরণ করতে হবে, যেটার কারণে তোমরা পেয়ে যাবা 5 মার্কস। খুবই সিম্পল একটা বিষয়। এরপরে আসো তোমাদের 7 নম্বরে। দেখো রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস, মানে অ্যাডভার্বিয়াল যেগুলো দিয়ে সময় বোঝায়
সেইগুলা তোমাদের মানে এই সেন্টেন্সগুলো পড়তে হবে, তারপরে আইডেন্টিফাই করতে হবে যে এখানে কোন অ্যাডভার্বগুলো রয়েছে যেগুলো দ্বারা সময় বোঝায়, সেগুলো তোমাদের আইডেন্টিফাই করতে হবে, মানে শনাক্তকরণ করতে হবে। দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইস। এরপরে তোমাদের কি করতে হবে, লিখতে হবে নতুন বাক্য ওই অ্যাডভার্বগুলো ব্যবহার করে প্রতিটার জন্য। ঠিক আছে, খুবই সিম্পল একটা বিষয়। এগুলা তোমরা খুব ইজিলি কিন্তু পেরে যাবা। যদি তোমরা মনে করো যে এই প্রশ্নগুলোর উত্তর দরকার, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো এইভাবে করে তোমরা পার্ট বি থেকে দেখো এখানে 5 মার্কস মানে 5 মার্ক পেয়ে যাচ্ছ। এরপরে এখানে রয়েছে কত, 5 মার্ক, তাহলে কত হলো 10। এরপরে এখানে দেখো 10 মার্কস, তাহলে 10 আর 10 20। এরপরে এখানে দেখো 10 মার্ক, তার মানে 30। ঠিক আছে, এই যে দেখো পার্ট বি তোমরা খুবই ইজিলি 30 মার্ক কিন্তু পেয়ে গেলে। এবারে আসো পার্ট সি, রাইটিং পার্ট। এটা তো আরও সহজ। ঠিক আছে, লিখতে পারলেই কিন্তু নাম্বার। কখনো তোমরা এই অংশগুলা কিন্তু পরীক্ষাতে অ্যাভয়েড করবা না, লিখে আসতে হবে, খুব সুন্দর করে লিখে আসতে হবে, মানে নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে ফর কোয়েশ্চেন্স 8 to 10 লার্নার্স শুড স্ট্রিক্টলি ফলো দ্য টেক্সট বুকস টু ডেভেলপ। আচ্ছা, এটা আমরা বাদ দিলাম। তোমাদের দেখো এখানে কি কাজটা, এখানে 8 নম্বরে একটা কোনো কিছু থাকবে, সেটা তোমরা পড়বা। পড়ার পরে এখানে তোমাদের বলা হবে ইফ ইউ থিঙ্ক ইউ আর আ সুইটেবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দিস পোস্ট। তুমি যদি মনে করো যে তুমি এখানে একটা পোস্টের কথা বলা হচ্ছে, এই পোস্টের জন্য তুমি উপযুক্ত বা কোয়ালিফাইড, তাহলে রাইট আ সিভি ফর দ্য জব। এই জবের জন্য তোমাদের একটা সিভি লিখতে হবে। এখানে তোমাদের কিন্তু লিখতেই হবে। তুমি যদি মনে করো যে আমি এই জবের জন্য কোয়ালিফাইড না, তাও লিখতে হবে, যেহেতু তোমাদের নাম্বার দরকার। ঠিক আছে, এবং এটা করার জন্য তোমাদের সিভিটা সুন্দর করে লেখা শিখতে হবে। এবং কিভাবে সিভি লিখতে হয় আশা করি তোমরা জানো। যদি না জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি ইনশাল্লাহ তোমাদের জন্য প্রতিটা টপিক নিয়ে ভিডিও শেয়ার করব। তো এই সিভি লেখার জন্য এখানে বলা হচ্ছে দেখো দ্য ফলোইং পয়েন্টস মাস্ট বি মেনশনড ইন ইওর সিভি। তোমার সিভিতে কিছু পয়েন্ট অবশ্যই উল্লেখ করতে হবে। কি কি দেখো, ক্রিয়েট আ হেডার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন। সিভি কীভাবে লিখতে হয় এটা কিন্তু তোমাদের জানতে হবে। এখানে একটা হেডার তৈরি করতে হবে এবং কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, তোমাদের মোবাইল নাম্বার অথবা ইমেইল এগুলো দিতে হবে। এরপর ইনক্লুড ক্যারিয়ার অবজেক্টিভস, এখানে এটা ইনক্লুড মানে যুক্ত করতে হবে। তারপরে প্রোভাইড এডুকেশনাল ডিটেলস, তোমার শিক্ষাগত যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো ডিটেলসে প্রদান করতে হবে। প্রোভাইড ইওর রিলেভেন্ট স্কিলস, এবং এই জব প্রসঙ্গে মানে এই জবটার সাথে রিলেটেড এমন তোমার যেগুলা স্কিলস বা দক্ষতা রয়েছে সেগুলাও উল্লেখ করতে হবে বা প্রদান করতে হবে। ডেসক্রাইব ইওর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড পার্সোনাল অ্যাট্রিবিউটস, মানে তোমার পার্সোনাল ইনফরমেশন বর্ণনা করতে হবে এবং ব্যক্তিগত অবদানটাও বর্ণনা করতে হবে। এরপরে গিভ টু রেফারেন্সেস, 2টা রেফারেন্স দিতে হবে। অবশ্যই তোমরা সিভি লেখাটা শিখবা। ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে তোমরা 10 মার্ক পেয়ে যাবা। 10-এ 10 না পেলেও অন্তত 8 অথবা 9 তোমরা ইনশাল্লাহ পাবা যদি ভালোভাবে লিখতে পারো। এরপরে রিড দ্য স্টোরি বিলো, এখানে একটা স্টোরি থাকবে সেটা পড়তে হবে। ট্রাই টু অ্যাজিউম দ্য টপিক অফ দ্য স্টোরি। ঠিক আছে, এরপরে এই স্টোরির যে টপিক সেটা একটু তোমরা বোঝার চেষ্টা করবা। দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস, তারপরে এটা সম্পূর্ণ করতে হবে। তো এখানে যেটা থাকবে সেটা তোমরা পড়বা। পড়ার পরে তোমাদের কি কাজ দেখো, এখানে নাও রাইট আ প্যারাগ্রাফ অন, মানে এটা পড়ার পরে এই বিষয়ের ওপরেই তোমাদের একটা প্যারাগ্রাফ দেওয়া হবে, সেইটা তোমাদের লিখতে হবে। যেমন এখানে রয়েছে রাইট আ প্যারাগ্রাফ অন দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের যে আর্লি ম্যারেজ মানে দ্রুত বিয়ে হয়ে যাওয়া, এটার কারণ এবং ফলাফল। ঠিক আছে, ইন 150 ওয়ার্ডস, 150টা শব্দের মধ্যে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো তোমাদের মতামত অনুসারে তোমরা এখানে কারণ এবং ফলাফল লিখবা, মানে দ্রুত যে বিয়ে, আর্লি ম্যারেজ বলতে কি তোমরা অবশ্যই সেটা জানো। এরপরে তোমাদের প্যারাগ্রাফে কি কি উল্লেখ থাকবে সেগুলো এখানে বলা হচ্ছে যে হিয়ার আর সাম থট প্রোভোকিং কোয়েশ্চেন্স অন আর্লি ম্যারেজ দ্যাট ইউ মে ইউজ টু রাইট দ্য প্যারাগ্রাফ, মানে কিছু পয়েন্ট তোমাদের উল্লেখ করতে। এক কথা এখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারো
তাহলে কিন্তু প্যারাগ্রাফ লেখাটা হয়ে যায়। তো এগুলা তোমরা একটু ভালোভাবে করার চেষ্টা করবা। এরপরে দেখো 10 নম্বরে সাপোজ, আচ্ছা প্যারাগ্রাফেও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কত মার্ক বলো তো, এই যে 10 বা 10 মার্ক। এরপরে আসো 10 নম্বরে সাপোজ ইউ আর রাতুল, মনে করো তুমি রাতুল, ইউ হ্যাভ বিন, আচ্ছা এইটাই যে থাকবে এমন কিন্তু না, এখানে কি থাকবে দেখো, যাই থাকবে না কেন এখানে তোমাদেরকে একটা কিছু বলা হবে। তো বলার পরে তোমাদের এখানে বলা হবে নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন, তুমি একটা অ্যাপ্লিকেশন লিখো অথবা লেটার লিখো, অথবা লেটার লিখো টু দ্য হেড টিচার অফ ইউর স্কুল, তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকটে। আস্কিং ফর ফরওয়ার্ডিং লেটার, মানে এইটার জন্য জানতেছে একটা লেটার অথবা অ্যাপ্লিকেশন তোমাদের এখানে লিখতে হবে। অ্যাপ্লিকেশন মানে দরখাস্ত, লেটার মানে চিঠি, ঠিক আছে। তো এটা তোমরা লিখবা, লেখার পরে তোমাদের অবশ্যই ইউর লেটার মাস্ট ইনক্লুড দ্য বেসিক ক্রাইটেরিয়া অফ আ ফর্মাল লেটার, কিছু লেটারের যে মানে বেসিক ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো অবশ্যই যুক্ত করতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তার মানে তোমরা পার্ট সি এ পেয়ে যাচ্ছ 10 মার্ক, ঠিক আছে। এখানে আমরা একটু দেখি, আচ্ছা 10, আবার এখান থেকেও তোমরা পেয়ে যাচ্ছ 10, তাহলে 10 আর 10 20, হ্যাঁ 20। এরপরে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 10, তার মানে 30 মার্ক। এই হচ্ছে তোমাদের 100 মার্কের পরীক্ষা। আশা করি তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝতে পেরেছো। যদি প্রশ্নের উত্তর দরকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সাথে প্রশ্নের উত্তরগুলা নিয়ে শেয়ার করার জন্য। তো আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে। যদি উপকারে এসেই থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, যাতে করে তারাও উপকৃত হতে পারে।